অতনু, এই মুহূর্তে সব থেকে বড় খবর নিঃসন্দেহে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি, তাদের দুজনের একেবারে সর্বোচ্চ সাজা ঘোষণা হলো এবং আইজি তার 5 বছরের কারাদণ্ড হয়েছে। দেখো, পুরো ঘটনাটা হচ্ছে জুলাই আগস্ট মাসে, এবং তুমি জানো যে জুলাই মাসে বাংলাদেশে ব্যাপক ছাত্র আন্দোলন হয়। সেটা হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগের যে সরকার, তার বিরুদ্ধে সেই ছাত্র আন্দোলন হয় এবং সেই ছাত্র আন্দোলনের ওপর গুলি চলে। সেই ছাত্র আন্দোলনকে রদ করার জন্য পুলিশ গুলি চালায়, সেনাবাহিনী নামে, এবং তারপর তুমি জানো যে দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারপর শেখ হাসিনার বাড়ি, অফিস, সমস্ত জায়গায় রীতিমতো হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয়। সরকার পরিবর্তন হয়ে যায়, সরকার পরিবর্তন হয়ে গিয়ে তারপর তদারকি সরকারের দায়িত্ব নেন ইউনূস, এবং এই সময় শেখ হাসিনা আগস্ট মাসের 5 তারিখে তিনি ভারতে চলে আসেন। এই ঘটনায় একাধিক মামলা শুরু করা হয়। মামলার মূল অভিযোগ ছিল যে গণহত্যা। শেখ হাসিনার সরকার তারা ছাত্র আন্দোলনের ওপর গুলি চালিয়ে তারা গণহত্যা করেছে, এবং সেই মামলা একটা ট্রাইব্যুনাল তৈরি করে তার শুনানি চলছিল। আজকে যার রায়দান হলো, এই প্রথম কোনো মামলার রায়দান হলো, যে মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তাকেও মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। পুরো যে 3 সদস্যের বিচারপতিদের একটি বেঞ্চ তৈরি করা হয় এবং এই 3 সদস্যের বিচারপতিদের বেঞ্চ তারা আজকে রায় দিয়েছেন। এই রায়ে যেটা জানা যাচ্ছে যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তৎকালীন পুলিশের যিনি আইজি ছিলেন, সেই চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তারও আজকে 5 বছরের সাজা হয়েছে। তিনি রাজসাক্ষী হন এবং তিনি রাজসাক্ষী হয়ে শেখ হাসিনা এবং তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে তিনি সাক্ষী দেন, এবং সেই সাক্ষীর ওপর ভর করেই এই শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দুজনকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়, এবং রাজসাক্ষী হিসাবে তার অপরাধের মাত্রা একই হলো, তার সাজার মেয়াদ কম করা হয়, এবং সেই কারণে আইজিপি আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই প্রথম বাংলাদেশে যে এই জুলাই আগস্ট মাসের ঘটনাকে কেন্দ্র করে যে মামলাগুলো হয়েছিল তার মধ্যে এই প্রথম কোনো মামলার রায়দান হলো। তুমি জানো যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন, ফলে যে 3 জনকে এই মামলার সাজা দেওয়া হয়েছে তার মধ্যে এখন আপাতত রাজসাক্ষী আইজিপি মামুন ছাড়া আর কাউকে এই সাজা ভোগ করতে হচ্ছে না, কারণ বাকি 2 জনই এখন বাংলাদেশে নেই, তারা 2 জনই বাংলাদেশের বাইরে রয়েছে। একেবারেই অতনু, আমি তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে আপনাদের একবার জানিয়ে দিই, এই মুহূর্তে সব থেকে বড় খবর, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাদের দুজনের সর্বোচ্চ শাস্তি ইতিমধ্যেই ঘোষণা করেছে বাংলাদেশ আদালত। রায় ঠিক কি জানানো হলো দেখুন। Accused Sheikh Hasina is liable to be punished under Section 32A, 32H, 41B, and 43 of the International Crime Tribunal Act 1973. It is obvious from the facts and circumstances delineated herein before that the law enforcers and the activists of ruling party Awami League, as well as its affiliated organizations, targeted the unarmed civilian protesters countrywide and accordingly attacked them. Therefore, in all the above discussed atrocities, the elements constituting crime against humanity have been fulfilled. আমি আবারও কথা বলবো অতনু হালদারের সঙ্গে। নিঃসন্দেহে একটা নজিরবিহীন সিদ্ধান্ত, একটা নজিরবিহীন রায় বাংলাদেশ আদালতের, কিন্তু তার আগে থেকে গতকাল থেকে আমরা রাত থেকে দেখছি যে একেবারে বিভিন্ন জায়গায় কোথাও চলন্ত গাড়িতে আগুন লাগানো হচ্ছে, কোথাও একের পর এক বোমা বিস্ফোরণ, এবং এখন 32 ধানমন্ডির বাইরে অতনু যেমন জানা যাচ্ছে বিক্ষোভকারীরা রীতিমতো ভিড় জমিয়েছে। তার কারণ আওয়ামী লীগের যথেষ্ট সমর্থক এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে, এবং আওয়ামী লীগের যে সমস্ত সমর্থকরা বাংলাদেশে রয়েছেন তারাই মূলত বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ তাদের যেটা দাবি সেটা হচ্ছে যে এটা কোনো বিচার হচ্ছে না, এটা একটা ক্যাঙ্গারু কোর্ট হচ্ছে, এবং সেখানে শেখ হাসিনাকে সাজা দেওয়ার জন্যই এই বিচার করা হচ্ছে, এবং এটা এক পক্ষের বক্তব্য শোনা হচ্ছে, এবং এটা পক্ষপাত দুষ্ট রায় হচ্ছে। ঠিক এই রকমটাই হচ্ছে যে বাংলাদেশে যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছে তাদের অভিযোগ
এবং তারা, তুমি জানো যে আজকে সকাল থেকেই তারা বিক্ষোভে নেমে পড়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে। শেখ হাসিনার আওয়ামী লীগের যথেষ্ট সমর্থক এখনও পর্যন্ত বাংলাদেশে রয়েছে। পুরো ঘটনাটা কি তোমাকে আবার বলি, যে জুলাই মাসে যখন বাংলাদেশে ছাত্র আন্দোলন গর্জে ওঠে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে, সেই সময় পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে সেই আন্দোলন রদ করা হয়, সেখানে গুলি চালানো হয় এবং তারপর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হন, কারণ তার অফিসে, তার বাড়িতে, সমস্ত জায়গায় হামলা হয় এবং শেখ হাসিনা তখন ভারতে চলে আসেন। কিন্তু বাংলাদেশে তখনও ক্ষোভ, বিক্ষোভ এই সমস্ত চলতে থাকে। তারপর ইউনূস তদারকি সরকারের দায়িত্ব নেন, যে ইউনূসের নেতৃত্বাধীন সেই তদারকি সরকার এখনও বাংলাদেশের দায়িত্বে রয়েছে। এর মধ্যেই এই জুলাই আগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে নিয়ে আদালতে কয়েকটা মামলা শুরু হয় এবং একটা ট্রাইব্যুনাল তৈরি করা হয়। বিচারপতি গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে এই ট্রাইব্যুনাল তৈরি হয়, 3 সদস্যের ট্রাইব্যুনাল। অন্য 2জন সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মতিউল হক এনাম চৌধুরী। এই মামলা যেটা শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছিল তার রায়দান ছিল আজকে। সেখানে শেখ হাসিনাকে ওই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এই পুরো মামলার রায় হয়েছে মূলত একজন রাজসাক্ষীর সাক্ষ্যকে কেন্দ্র করে। সেই রাজসাক্ষী হচ্ছেন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই চৌধুরী আবদুল্লাহ আল মামুনই একমাত্র এখন দেশে রয়েছেন। এর বাইরে শেখ হাসিনা বা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এরা দুজনের কেউ এই মুহূর্তে বাংলাদেশের নেই। ফলে এদের দুজনকে এখনই সাজা ভোগ করতে হচ্ছে না। কিন্তু এই রায়কে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বাংলাদেশে শেখ হাসিনা সমর্থক এবং আওয়ামী লীগের যারা সমর্থক ছিলেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তার পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। তার কারণ তাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, যেভাবে এই মামলা শুনানি হয়েছে, যে রায়দান হয়েছে সেটা পক্ষপাতদুষ্ট। শেখ হাসিনাকে সাজা দেওয়া হবে বলেই এই মামলা করা হয়েছে এবং শুনানি সেইভাবেই চলেছে। তার কারণ সরকার এই মুহূর্তে চাইছে যে শেখ হাসিনা যাতে আর দেশে ঢুকতে না পারে। এইগুলো সমস্তই হচ্ছে আওয়ামী লীগের সমর্থকদের অভিযোগ। ফলে স্বাভাবিকভাবেই পরিস্থিতি আবার বাংলাদেশের যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠে। একেবারে অতনু, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ব্রিগেডিয়ার দেবাশিস দাস রয়েছেন। ব্রিগেডিয়ার দাসের কাছে এটাই জানতে চাইবো যে ব্রিগেডিয়ার দাস, প্রথমত মানবতা বিরোধী অপরাধ বারবারই যেটা বলা হচ্ছিল এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে একেবারে এক পক্ষের একটা নির্দেশ আজকে আদালত শুনিয়েছে। ক্যাঙ্গারু কোর্ট, আপনিও যে কথা বলছিলেন এবং খুব ইন্টারেস্টিং, 1971 সালে রাজাকারদের বিরুদ্ধে ঠিক যে ধরনের আইন প্রয়োগ করা হয়েছিল আজও ঠিক সেই ধরনের আইনই প্রয়োগ করা হয়েছে, এমনটাই অভিযোগ। একেবারেই দেখুন, বাংলাদেশে কিছুদিন আগে ইসকনের আমাদের সন্ন্যাসী, তাকে অ্যারেস্ট করা হয়, তার উকিল, তাকেও কোনো রকম ভাবে আর কি অ্যালাউ করা হয় না এবং মারও খেতে হয়েছিল এবং একটা সেখানেও ক্যাঙ্গারু কোর্ট আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে সন্ত্রাসবাদী বাংলাদেশের আনসারুল বাংলার হেড জয়সুদ্দিন, তাকে ছেড়ে দেওয়া হয়। উলফাতে বাংলাদেশে যারা সাজা কাটছিল তাদের সাজা কমিয়ে দেওয়া হয় বা মকুব করে দেওয়া হয়। বহু লোককে একটা জেল ভাঙার নাটক করিয়ে অনেক টেররিস্টকে ছেড়ে দেওয়া হয় এবং এই সমস্ত কিছুতে দেখা গেছিল যে বাংলাদেশের যে জুডিশিয়াল সিস্টেম সেটা এখন কমপ্লিটলি একটা বিশেষ গোষ্ঠীর হাতে চলে এসছে এবং তাদের মতো করে আইন কানুন সাজাচ্ছে, যাতে যেহেতু উনি একজন প্রধানমন্ত্রী ফলে একটুখানি আইন কানুনের লজ্জা রাখছে। বাকি ছোটখাটোদের জন্য ওইগুলো লাগু হচ্ছে না এবং সেটা দুঃখের ব্যাপার বাংলাদেশের পক্ষে, যে একটা দেশ, ডেমোক্রেটিক দেশ, আস্তে আস্তে এরকম একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ক্ষমতায় থাকবে তাদের মধ্যে সবার আগে হচ্ছে প্রধান উপদেষ্টা, তিনি নিজে ক্ষমতা ছাড়তে পারছেন না। আমরা হালে দেখেছি নেপালে একটি সরকার গঠন হয়েছে এরকম ভাবে উপদেষ্টা মন্ডলী এবং সেখানে দেখা যাচ্ছে তারা তাড়াতাড়ি চাইছেন যে ইলেকশন করিয়ে ক্ষমতাকে হস্তান্তর করা। আর এনার দেখা যাচ্ছে যে এনার ক্ষমতার যে লোভটা আছে সেখানে মনে হচ্ছে যে তিনি চায়নার সাথে মিলে, পাকিস্তানের সাথে মিলে, ভারত বিরোধী কথা বলে এবং কিছুটা আমেরিকার সাথেও মিলে যতটা পারেন বাংলাদেশটাকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবেন এবং তার জন্য ইনি তাতে যদি কোনো দ্বীপপুঞ্জ দিয়ে দিতে হয় কোনো বিদেশি শক্তিকে, চট্টগ্রামে যদি করিডোর, সেফটি করিডোরের নামে আমেরিকাকে কিছু দিতে হয়,
বা যদি চীনের কাছে লালমনিরহাটে কোনো রকম মেয়র পোস্ট দিতে হয়, ভারতের বিরুদ্ধে বিরোধিতা করতে হয়, সমস্ত করতে রাজি আছেন তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য। সেটাই আসছে। কিন্তু কি ব্যাপার যে এনার তো পালাবারও জায়গা নেই, কারণ ইতিহাস আমরা দেখি একসময় ইদি আমিনও ছিলেন, তারপরে পালাবার জায়গা পায়নি, অন্য একটা দেশে গিয়ে সেখানেই শেষ হয়ে যান। আমরা এরকম ইতিহাসে আরো অনেক ডিক্টেটরকে দেখেছি, পোল পটকে দেখেছি, এবং এনারও পালাবার জায়গা নেই। এবং আমার মনে হয় অদূর ভবিষ্যতে আমরা সেটা দেখতে পাবো। ভারতকে সতর্ক থাকতে হবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভারত অনেক বড় দেশ, ভারত তো আমেরিকাকেও মাঝে মাঝে দেখছি চোখে চোখ রাখছে, চীনকেও দেখছি, ফলে বাংলাদেশ পাকিস্তান এগুলো চিন্তা করবার দরকার নেই, কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ যে বাংলাদেশের সাথে হৃদ্যতা আমাদের ছিল, যে বাংলাদেশের সাথে একটা ব্যবসার সম্পর্ক, একটা আন্তরিক সম্পর্ক ছিল, সেটা আস্তে আস্তে ভেঙে যাবে। এবং এরপরে হয়তো পাকিস্তান চীনের সাথে সাথে বাংলাদেশকে আমাদের একই লাইনে শত্রু দেশ হিসাবে চিহ্নিত করতে হবে। আমি তো এখন নিশ্চিত করে কিছু বলছি না, বাট আমার মনে হয় এই মুহূর্তে এই সাজা দেওয়ার ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগকে বার করা, বাংলাদেশের গণতন্ত্রকে শেষ করা এবং নিজেদের ক্ষমতা কুক্ষিগত করবার একটা প্রথা, একটা প্রহসন চলছে বিচারের নামে। ধন্যবাদ।